আম্মু, আমি আজ ঢাকায় চলে যাব। অনেকদিন তো বাসায় ছিলাম, কলেজে ভর্তি হওয়ার পর থেকে আর ক্লাস করিনি, তাই আজ চলে যাব কিছুক্ষণ পরে। আর কিছুদিন থেকে গেলে হয় না বাবা? তুই চলে গেলে আদিবা মন খারাপ করে বসে থাকে। না আম্মু, আমায় যেতে হবে আজ, আবার কিছুদিন পরে আসব। লেখাপড়া না করলে স্বপ্নগুলো পূরণ করব কি করে? স্বপ্নগুলো পূরণ করার জন্য লেখাপড়া করতে হবে মা। আমি দোয়া করি বাবা, তোর স্বপ্নগুলো যেন পূরণ করতে পারিস। তুমি দোয়া করলে সব কিছুই করা সম্ভব। তোমার দোয়াটাই আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিবে। আমি সব সময় দোয়া করি বাবা, তোর জন্য, আদিবার জন্য। আম্মু, আমার কলিজার টুকরা বোনটি কোথায় আছে? এখন ওর সাথে না দেখা করে গেলে আবার রাগ করবে। ও পুকুর পাড়ে বসে আছে, গিয়ে দেখ তুই। চলে যাবি আজ, তাই মন খারাপ করে বসে আছে। গিয়ে পুকুর পাড়ে বুঝিয়ে আয় এখন। আচ্ছা, আমি এখন যাচ্ছি আর ওরে সাথে করে নিয়ে আসছি। আমি এসেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। অনেক কথা বলে ফেলছি, এখন পরিচয়টা দিয়ে দিই। আমার নাম নীরব, বাসা শ্রীপুর। এবার ইন্টারে উঠলাম। আর আমার বোনটি মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছে। মধ্যবিত্ত পরিবারের আমরা। আমরা এক ভাই এক বোন। আমি বড়। বাবা একটি কোম্পানিতে জব করে। আম্মু বাসায় থেকে এতক্ষণ আম্মুর সাথে কথা বলছিলাম। ঢাকা থেকে লেখাপড়া করি আমি। আমার পাগলি বোনটি আমায় ছাড়া কিছুই বোঝে না, খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আজ চলে যাচ্ছে, তাই এটা শুনে মন খারাপ করে বসে আছে। যাই গিয়ে একটু বাজিয়ে নিয়ে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বোনটির কাছে। পাগলি বোনটি দুই গালে হাত দিয়ে বসে আছে। এক ধ্যান ধরে কোথায় যেন চেয়ে আছে। তা দেখে পিছন দিয়ে গিয়ে কোলে নিলাম। দাঁড়া, মাত্র বলতে লাগলো। এই, কে আপনি? ছাড়েন আমায়, অসভ্য ছেলে। মেয়ে মানুষ দেখলেই খালি হাত ধরা, তাই না? আমি পুলিশের কাছে কেস করব। তো কি কেস করবি শুনি? বলবো, পুলিশ স্যার আমার ভাইয়াকে আমাদের বাসায় সারা জীবনের জন্য জেল দিয়ে দেন। আমায় ছেড়ে চলে যায়, একটুও ভালোবাসেন আমায়। এই পাগলি, কাঁদিস কেন? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? আমি আবার আসব। আর আমি আমার এই পাগলি বোনটিকে খুব ভালোবাসি। আমি কি থাকতে পারবো এই পাগলিটাকে ছাড়া? যেও না ভাইয়া, তুমি চলে গেলে আর ভালো লাগে না। কেউ আর রাতে ঘুম থেকে তুলে ফুচকা দেয় না। সকালে আমার বালিশের কাছে কেউ চকলেট রাখে না। কেউ বারবার পাগলি বলে ডাকে না। আমি তাড়াতাড়ি চলে আসব, আর আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসব। তুই কাঁদলে আমি কিভাবে থাকবো? আমি কিভাবে যাব ঢাকা? আমার তো কি কষ্ট হয় এই পাগলি বোনটিকে ছাড়া যেতে। আমার পাগলি বোনটি কি আমায় যেতে দিবে? আচ্ছা, কাঁদবো না। আসার সময় চকলেট নিয়ে আসবা। আর এখন আমার চকলেট দাও, তাহলে যেতে দিব আমি। আমি জানি আমার বোনটি আমায় যেতে দিবে, আর আমি চকলেট নিয়ে আসছি। এই যে এখানে এক বক্স চকলেট আছে। আর ফুচকাগুলোর মামার সাথে কথা বলে আসছি, তুই যখন যাবি ফুচকা দিবে, টাকা লাগবে না। আমার লক্ষ্মী ভাইয়া, চলো বাসায় যাই এখন। চল পাগলি। চকলেট পেয়ে অনেক খুশি। চকলেট আগেই কিনে রেখেছিলাম, আসার সময় নিয়ে আসলাম। জানি নয়তো রাগ ভাঙাতে পারবো না। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে আদিবা, আমার পিতৃবোন, বলতে লাগলো। কোথায় নীরবের আব্বু আম্মু? এই দেখো, তোমার শয়তান পোলা আমার রাগ ভাঙিয়ে ফেলেছে। ওই, আমার মা হলে তোর কি লাগে? এমন করে ডাকছিস কেন? মা বলে ডাক। ডাকবো না তো কি করব? আমার ছেলেকে আর আমার মেয়েকে বলছি। তোর কি? তুই চুপ থাক। তোর মেয়ে হলে আবার কি করে তুই তাদের মেয়ে? আমাদের কথার মাঝে আম্মু এসে বলল। আমার আম্মুটা এসেছে, রাগ ভেঙেছে তাহলে? আর রাগ করে থাকতে পারলাম না। তোমার ছেলেটার সাথে শয়তানটা চকলেট দিয়ে সব রাগ মাটি করে দিয়েছে। যাক, আমার আম্মুটা রাগ ভাঙাতে পারছে, তাহলে আমার ছেলেটা। দেখেছিস, আমায় মা বলে ডাকছে। তাহলে কে কার মেয়ে হলো আমার? হয়েছে, বুঝেছি কোন মেয়ে তোর। আমার ছেলেটা কোথায় এখন? তোর ছেলে অফিসে গিয়েছে। তারপরে আরো কিছুক্ষণ দুষ্টুমি করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তাই আম্মুকে বললাম, আম্মু চলে যাই, এখন আরেকটু পরে গেলে জ্যামে পড়ে যাব, রাত হয়ে যাবে। দুপুরে খাবার খেয়ে যাস। না আম্মু, একেবারে ঢাকায় গিয়ে খাবো। তারপর ব্যাগ নিয়ে বাসা থেকে বের হব, তখন বোনটি বলল। আমায় বলল, আম্মু চলো আমরা ভাইকে বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না থাক, কষ্ট করে এত দূর যাওয়া লাগবে না, বাসায় থাকো তোমরা। না, আমি যাব, এগিয়ে দিয়ে আসবো। দে আমায় তোর ব্যাগ, আমি নিচ্ছি। না,
এটা তুই নিতে পারবি না, এমনি আয়। বাবা দিয়ে দেয় না, দিলে ছাড়বে না তোকে। তারপর আর কি করব, দিয়ে দিলাম। ব্যাগ দেওয়ার পরে দেখলাম উঠাতে পারে না, তাই বললাম শক্তি নাই শরীরে, একটু সে আমার ব্যাগ নিতে যাচ্ছে, উঠাতেই পারে না। ইস, কি ভারী! এত কিছু তো মানুষ তার শ্বশুরবাড়িতেও নিয়ে যায় না। এটার ভিতর ভারী জিনিসগুলো ফেলে আমায় দে। থাক, তোর নেওয়া লাগবে না, আমায় দে। আমার ব্যাগ তুই আরো বড় হয়ে নে, এখন ছোট তুই। কে বলছে আমি ছোট? আমি তোর চেয়েও বড়। আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। তা দেখতেই পারছি, একটা ব্যাগ উঠাতে পারে না, আবার আমার চেয়ে বড়। তোদের ঝগড়া থামাতো, চল এখন, দেরি হয়ে যাচ্ছে। তারপরে বোনটা ব্যাগ মাথায় নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমার কতবার বললাম ব্যাগটা দিতে, আমায় দিলই না। আর আব্বুর থেকে সকালে বিদায় নিয়েছি, কারণ আব্বু অফিসে যায়, তাই সকালে বিদায় নিয়েছি। তারপর বাজার পর্যন্ত এসে আম্মু বলল, বাবা দেখে যাস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, রাতে বেশি জাগবি না। মা এরকমই হয়, তুমি যদি কোথাও যাও তাহলে ঠিক এইগুলি কথাই বলবে। বাবা দেখে যাস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, রাতে বেশি জেগে থাকবি না, রাস্তা দেখে পার হবি। তার সন্তান এর জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে। সবাই বলে বয়স হলে নাকি আগের মতো আর ভালোবাসে না, কেয়ার করে না, সবকিছু কমে যায় আস্তে আস্তে। কোথায়, আমি তো দেখিনি কখনো মা বাবা তার ছেলে মেয়ের প্রতি কখনো ভালোবাসা কমে যেতে। হয়তো তোমার বকা দিবে, শাসন করবে, যাতে তুমি ভুল পথে না হাঁটো। থাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফেরা যাক। আচ্ছা আম্মু, ঠিক আছে, এখন যাও তোমরা। আম্মু চলে যাবে, তখন আমার বোনটি বলল, এই দাঁড়াও, এই শিশু মায়াটারে দিয়ে এত ভারী ব্যাগ আনাইছো, টাকা লইয়া লই। তুই না বললি আমার থেকে বড় তুই, তাহলে ছোট মানুষের থেকে টাকা নিতে হয় নাকি? রাখ তোর ছোট মানুষ, এই আজেরা পেশাল রাখ, আর 500 টাকা দে। এখন এত কষ্ট করে এনে দিছি ব্যাগটা। কয় কি, এটা 500 টাকা তো গাড়ি ভাড়াও না, 5 টাকা গাড়ি ভাড়া হবে এখান থেকে। আমি তোকে বোন হিসেবে 100 টাকা দিলাম, আর বাকি টাকা ঢাকা থেকে এসে দিব। বাকি কাজ করি না আমি, এখন লাগবে আমার। ঠিক আছে, এই নে 500 টাকা। জানি না দিলে আর ছাড়বে না আমায়, তাই দিয়ে দিলাম। তারপর বিদায় দিয়ে আম্মু আর বোনকে গাড়িতে গিয়ে উঠলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি জাহিদ কল দিছে। জাহিদ আমার বন্ধু, আমরা একসাথেই লেখাপড়া করি। ফোনটা ধরার পর বলল, কিরে, আর কতক্ষণ লাগবে আসতে তোর? কোথায় আছিস তুই এখন? এই তো মাত্র বাসে উঠলাম, ঘন্টাখানেক পর চলে আসবো। ঠিক আছে আয়, রাখছি এখন, আসলে কথা বলবো। ঠিক আছে, রাখছি, এসে কথা বলবো। তারপরে ফোনটা কেটে দিলাম। 2 ঘন্টা পর আসলাম ঢাকা। বাস স্টেশন থেকে একটা সিএনজি নিলাম, যেখান থেকে তার অনেক আগে বাস স্টেশন যায়। বাসায় যেতে হলে সিএনজি নিয়ে যেতে হবে। সিএনজি নিয়ে যাচ্ছিলাম, সামনে তাকিয়ে দেখি জ্যাম, এমনিতেই মাথা ঝিমঝিম করছে। বাসে বসে থাকার কারণে তারপর আবার জ্যাম। তা 10 মিনিট বসে থাকার পর একটুও গাড়িটি নড়ছে না। সামনে তাকিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স, একটা লোক নীরবে কাঁদছে। তাই গাড়ি থেকে নেমে ওই লোকটির কাছে গিয়ে বললাম, কি হয়েছে বড় ভাই, কাঁদছেন কেন? লোকটি আমার থেকে বয়সে বড়, তাই বড় ভাই বললাম। ভাই, আমার আব্বু খুব অসুস্থ, হাসপাতালে নিতে হবে, কিন্তু নিয়ে যেতে পারছি না, আরো 2 ঘন্টা লাগবে এই জ্যাম ছুটতে। কিছু মেয়ে রাস্তা বন্ধ করে রাখছে, আমার আব্বুকে বাঁচানো যাবে না এই 2 ঘন্টা থাকলে। পুলিশকে খবর দিন, তারা যেন জ্যাম ছুটিয়ে দেয়। পুলিশ সেই মেয়েগুলোকে কিছু বলতে পারছে না, যে মেয়ে রাস্তা বন্ধ করেছে তার বাবা মন্ত্রী, তাই কিছু বলতে পারছে না। একটা মানুষ রাস্তায় থেকে মরবে, এটা কোনো মতে হতে পারে না। যাই গিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। তারপর আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি 2টো মেয়ে গাড়ির উল্টো দিকে ঘুরে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। তাদের সামনে কিছু মনে হয় তাদের গার্ড হবে। আমি গার্ডকে বললাম, স্যার, এখানে একটা অ্যাম্বুলেন্সের মাঝে রোগী আছে, যদি আপনাদের গাড়িটা রাস্তা থেকে সরান তাহলে একজনের জীবনটা বেঁচে যাবে। কে মারলো কে বাঁচলো তা দেখার সময় নাই, যা এখান থেকে শালাও। গার্ড আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন একটি মেয়ে বলে উঠল, এই ছোট লোকগুলো কি করে আসে এখানে? ম্যাডাম, অ্যাম্বুলেন্সের মাঝে একটা রোগী আছে, প্লিজ আপনাদের গাড়িটা একটু সরান, তাহলে লোকটির জীবনটা বেঁচে যাবে। তুই গেলি এখান থেকে, নাকি গার্ডদের দিয়ে মার খাওয়াবো? আচ্ছা, চলে যাচ্ছি, আপনাদের কোনো মায়া দয়া নেই। একটি লোক গাড়িতে মরতে যাচ্ছে আর আপনারা রাস্তা বন্ধ করে বসে আছেন, এই বলে চলে আসছিলাম। তখন পিছন থেকে মেয়েটি ডাকলো, কিন্তু কণ্ঠটা অন্য মেয়ের কণ্ঠ মনে হচ্ছে। তাকিয়ে দেখি যেন কোন এক পরী আমার সামনে। মেয়েটি অনেক সুন্দর, কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে আছে আর বলছে, কি সমস্যা আপনার? মেয়েটি ফোনের দিকে তাকিয়ে, আপনাদের গাড়িটা যদি রাস্তা থেকে একটু সরাতেন তাহলে অ্যাম্বুলেন্সের মাঝে একটা রোগী আছে, হাসপাতালে নিয়ে যাব। রাস্তা কি তোর বাপের নাকি যে বললে গাড়িটা সরিয়ে ফেলবো?
চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাক। নীলা এদিকে আয় জলদি। মেয়েটি বলল, তার মানে সেই মেয়েটির নাম নীলা। হুম, বল কি হয়েছে? আমার গাড়িগুলো সব রাস্তা থেকে সরিয়ে ফেল। রাস্তা কি তোর বাপের নাকি যে বললেই গাড়িটা সরিয়ে ফেলবো? চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাক, সময় হলে যেতে পারবি। মেয়েটি ফোনের দিকে তাকিয়ে, দেখুন আপনি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমি এখানে, আমায় বলুন বাবাকে এর মাঝে টানছেন কেন? ভালো হবে না কিন্তু, বলে দিলাম। মেয়েটি আমার কলার ধরে রাগী গলায়, কি করবি রে তুই? 100 বার বলবো, রাস্তা কি তোর বাপের নাকি শালা? মেয়ে না হলে এতক্ষণে মেরে হাড্ডি কুড্ডি সব ভেঙে ফেলতাম। তা আয় মার না, আমায় মার, গায়ে হাত দিয়ে দেখ তোর কি অবস্থা করি। শালা ছোট লোক কোথাকার, আজ সারাদিন রাস্তা বন্ধ করে রাখবো, দেখি তোর কোন বাপ এসে আমায় সরাই। ভদ্রভাবে কথা বলুন। বাপের টাকা আছে বলে, পাওয়ার আছে বলে যা খুশি তাই করবেন, রাস্তা বন্ধ করে রাখবেন? রাস্তা এটা আপনার একা না, সবার জন্য সরকার বানিয়েছে। আপনার সমস্যা না হলেও অনেক মানুষের সমস্যা হচ্ছে। অ্যাম্বুলেন্সের মাঝে ইমার্জেন্সি রোগী আছে, দয়া করে রাস্তা থেকে গাড়িটা সরান, তাহলে একজন মানুষের জীবন বাঁচবে আর বাকি মানুষগুলো একটু শান্তি মতো বাসায় যেতে পারবে। আমি বললাম, রাগটাকে দূরে ফেলে দিয়ে বললাম, কারণ অ্যাম্বুলেন্সের মাঝে লোকটির বাবা খুব খারাপ অবস্থায়, তাই ঝগড়া করলাম না। তোর এত বড় সাহস, তুই ব্যাডামের মুখের উপর কথা বলিস? তোকে আজ আমি পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। এটাই করতে পারবেন, টাকা আছে, পাওয়ার আছে, এখন তো পাওয়ার দেখাবেন তাই না? সাধারণ মানুষের মতো চলাফেরা করুন, তাহলে বুঝতে পারবেন সময় কি জিনিসের মূল্য কত। পাওয়ার আছে তো তাই আপনারা কিছু বোঝেন না, আইন শৃঙ্খলা বাহিনী তা বুঝতে দেয় না, সারা রোড বন্ধ করে আপনাদের জন্য ফাঁকা করে রাখে রাস্তা। তার সমস্যা হয় কার? সাধারণ মানুষের। একবার জ্যাম এর মাঝে বসে থাকে দেখেন, তাহলেই বুঝবেন। তারপর আর কোনো কথা বলল না মেয়েটি, ইশারায় কথা বলতে না করে দিল তার বডিগার্ডকে। মেয়েটি এখন আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এখন তারপর মেয়েটি বলল, নীলা এদিকে আয় জলদি। বল কি হয়েছে? আমার গাড়িগুলো সব রাস্তা থেকে সরিয়ে ফেলতে বল ড্রাইভারকে, আর অন্য কোনো জায়গায় রাখতে বল। কি বলিস তুই? পাগল হয়ে গিয়েছিস তুই? গাড়ি সরিয়ে ফেলবো মানে? তুই সামান্য রাস্তার ছেলের কথাই এখান থেকে সরিয়ে ফেলবি তোর গাড়ি? ওই মেয়ে, মুখ সামলে কথা বল। রাস্তায় ছেলে কাকে বলিস? আমার পুরো পরিবার আছে, মুখ সামলে কথা বল। মেয়ে না হলে এতক্ষণে বুঝিয়ে দিতাম এই নীরব কি জিনিস। দেখছিস মা, তোর সামনে আমায় অপমান করলো, তুই কিছু বলবি না একে? তার মানে মেয়েটির নাম মায়া? মনে মনে আমি। তারপর আমি কিছু বলতে যাব, তখন মায়া বলল, একে আমি বুঝিয়ে দিব এই মায়া কি জিনিস। এখন ড্রাইভারকে বল গাড়িটা অন্য কোনো জায়গায় রাখতে, যা, আর এটাকে আটকে রাখবি এখান থেকে যেন কোথাও না যায়। ঠিক আছে, তা না হয় করলাম, কিন্তু তুই কোথায় যাবি এখন? একটা ফোন করে আসি, 2 মিনিট। এই যে ম্যাডাম, আমায় এখানে আটকে রাখবে মানে? আমি এখানে থাকবো না, চলে যাব এখনই। পাপ ভেঙে দিব যদি এখান থেকে কোথাও যাস। এইটা কোনো কথা হলো? আমি দেখবো কি করিস, এবার কিছু বললে আর ছাড়বো না। যাক, একজনের জীবন তো বাঁচানো গেল। হঠাৎ সিএনজি মামা এসে বলল, মামা কই হারিয়ে গেলেন? উঠেন জলদি, চলে যায়, নয়তো আবার জ্যামের মাঝে পড়বো। কি করে এখন? যদি চলে যাই তখন তাহলে পরে যদি কিছু করে ধ্যাত, যা হবার হবে। এমনিতেই খুব খারাপ লাগছে, তাকে দেখে নীলা ড্রাইভারের সাথে কথা বলছে, তাই এই সুযোগের মাঝে সিএনজিতে উঠে পড়লাম। আমার থেকে কিছুটা দূরে ছিল নীলা, তাদের লোকজনকে বলছিল গাড়িগুলো অন্য এক সাইড করে রাখতে। নীলা তাকিয়ে দেখে আমি এখানে নেই, সিএনজিতে উঠে পড়েছি। তখন মায়া এসে বলল, কিরে ছেলেটা কই গেল? চলে গেছে সিএনজি দিয়ে। তোকে না বলেছি আটকে রাখতে, এখন ওর উপর প্রতিশোধ আমি নিব কি করে? ওই তো সামনে সিএনজিতে করে যাচ্ছে ছেলেটা, তোর গাড়িতে ওঠ জলদি, বল ছেলেটাকে ধরতে তোর ড্রাইভারকে। ঠিক বলেছিস, জলদি ওঠ গিয়ে গাড়িতে। তারপর গাড়ি নিয়ে দৌড়াতে লাগলো সিএনজির পিছু। এদিকে আমি ভাবছি, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ঝগড়া লাগলে ছাড়তেই চায় না। ভাবনার মাঝে হঠাৎ জোরে সিএনজি মামা সিএনজিটা ব্রেক করলো, তাই বললাম, কি হয়েছে মামা, এত জোরে ব্রেক করলেন কেন গাড়িটা? মামা সামনে দেখেন। তাকিয়ে দেখে গাড়ি থেকে নেমে মায়া আসছে, হাতে একটা হক স্টিক নিয়ে এসে শার্টের কলার ধরে গাড়ি থেকে নামালো টেনে, আর বলছে, কিরে পালিয়ে আসলি কেন? তোকে না বলেছি দাঁড়িয়ে থাকতে, আসলি কেন এখান থেকে? কেন আসবো না? আমি কি আপনার বাবার চাকর নাকি যে যেটা বলবেন সেটা করতে হবে? কি বললি? একে তো আমায় অপমান করছিস, তার উপর আবার আমার মুখের উপর কথা। এই বলে 2টা বাড়ি মারলাম পায়ে। আমি হক স্টিকটা নিয়ে বললাম, চাইলে আমি মারতে পারি, কিন্তু এখন কিছু বললাম না। এটা পাবলিক প্লেস, এখানে আপনাকে কিছু বললে আপনারও সম্মান যাবে, আমারও, তাই কিছু বললাম না এখন সম্মানের কথা ভেবে। হঠাৎ মায়ের ফোনে একটা কল আসলো, তারপর একটু কথা বলে আমায় এসে বলল, তোকে আর ছেড়ে দিলাম,
এটার প্রতিশোধ আমি নিব। এখন আমার লোক নিয়ে আসি নাই বলে বেঁচে গেলি, নয়তো তোকে নিয়ে যেতাম সাথে করে। একটা কাজ আছে তাই কিছু বললাম না। তারপরে ওরা চলে গেল আর আমিও চলে এলাম। হোটেলের মাঝে গিয়ে ফ্রেশ হয়ে কল দিলাম আম্মুকে। আগে আম্মুকে বলা দরকার, কারণ নয়তো চিন্তা করবে ফোন দিয়ে। হ্যালো আম্মু, এইমাত্র এসছি আমি। যাক, আমিও কল দিতে চেয়েছিলাম। তুই কি কিছু খেয়েছিস বাবা? না এখনো খাইনি, খাবো এখন গিয়ে। আচ্ছা, গিয়ে কিছু খেয়ে আয়। এই নে কথা বল। তোর তোর আদিবার সাথে পাগল করে দিচ্ছে আমায় তোকে কল দিতে। তাও কথা বলি। দেওয়ার পরে কিরে বুড়ি কি করিস? এই, আমি একটুও বুড়ি না, আমি শিশু, তুই বুড়া। কে বলছে তুই শিশু? তুই তো বুড়ি। তুই বুড়া, তুই বুড়ি। আমি না। তুই বুড়া, তুই বুড়ি। তুই বুড়ি। আম্মু তোমার পোলার সাথে পারি না কথা বলে, এই বলে ফোনটা আম্মুর কাছে দিয়ে চলে গেল। তারপর আরও কিছুক্ষণ বাসায় কথা বলে কেটে দিলাম। বাইরে থেকে কিছু খেয়ে এসে দেখি জাহিদ এসছে। আমি আর জাহিদ একসাথেই থাকি। তাহলে এসেছিস? আমি তো মনে করেছি আর আসবি না তুই। এত দেরি হলো কেন আসতে তোর? আর বলিস না, রাস্তায় একটা মেয়ের সাথে ঝগড়া লেগেছিল, তাই একটু লেট হয়েছে। তা কি নিয়ে ঝগড়া লাগলি বল। তারপর সব বললাম। আপনারা জানেন তাই আর বলার দরকার নেই। তারপর জাহিদ বলল, এ তো খুব ডেঞ্জারাস মেয়ে, এর পাল্লায় পড়িস না, তাহলে এখান থেকে হাড্ডি গুড্ডি আর নিয়ে ফিরতে পারবি না। যা হওয়ার হবে, পরে একটু ঘুমাতে দে, অনেক ক্লান্ত লাগছে। তারপর একটু ঘুম দিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দুজনে কলেজে যাব, কিন্তু জাহিদ বলল একটু পরে যাবে, তাই একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন একটা দামি গাড়ি এসে দাঁড়ালো আমার থেকে একটু দূরে। তাকে দেখি মায়া, তাই দিলাম এক দৌড়। যদি কিছু করে মানে মাইটাই দেয়, তাই দৌড় দিলাম, কিন্তু সামনে দেখি কয়েকজন লোক এসে ধরে ফেললো। তারপর মায়ের কাছে নিয়ে গেল। মায়া বলল, বলেছিলাম না তোকে আজ দেখে নিব, এর প্রতিশোধ নিব, আজ নিব। আমায় ছেড়ে দিন, কলেজে যেতে হবে আমায়। রাখ তোর কলেজ, জীবন থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, আর সে আছে কলেজ নিয়ে। প্লিজ এই শিশু ছেলেটাকে ছেড়ে দিন, কলেজ যেতে হবে। আমায় ছেড়ে দিন, কলেজ যেতে হবে। আমায় এখন পরে যা করার কইরেন। প্লিজ এই শিশু ছেলেটাকে ছেড়ে দিন, কলেজ যেতে হবে। এখন অনেক দিন ধরে কলেজ যায়নি। রাখ তো শিশুগিরি, সালাদ ছোট লোক কোথাকার। ভদ্রভাবে কথা বলুন, গালি দিচ্ছেন কেন? রাখ তোর ভদ্রতা। তুই গতকাল আমার বান্ধবীকে অপমান করেছিস, আমিও তুই অনেক কথা বলেছিস। তোকে আজ আর ছাড়বো না, তোর হাড্ডি গুড্ডি সব ভাঙবো। এই হাড্ডি কুড্ডি ভাঙবো সাহস থাকলে মেরে দেখান তো, কত সাহস দেখি। আমি কি বসে থাকবো নাকি? আমিও মারতে পারি, আমারও হাত আছে। তা আয় মার দেখি কত সাহস। আয় গায়ে হাত দিয়ে দেখা তো দেখি, তোর সাহস অনেক বেড়ে গেছে। তুই আমায় এখনো চিনতে পারিস নাই। এই মায়ের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারে না, আর তুই আমায় ঠেট দিস, মারার কথা বলিস। ছাড়েন আমায়, আপনি কিছু করতে পারবেন না। তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? তোকে মারতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তোমার মতো মেয়ে মারবে আমায়? এমন 2-4টা বডিগার্ড নিয়ে আসছো আমায় মারতে? এদের দেখে তো মনে হয় না একটার গায়ে জোর আছে। আর তোমার গায়ে তো আরো শক্তি নাই, মশা শক্তি নিয়ে আমায় মারতে আসছো? কি কইলি তুই? আমার শরীরে মশা শক্তিও নাই, তোকে মারার জন্য আমার বডিগার্ডের প্রয়োজন নেই। আমি একাই তোরে মারতে পারবো। যেই না শক্তি, তোমার মশারও ও এর থেকে ভালো শক্তি আছে, তুমি মারবে আমায়? কি আমার শরীরে মশা শক্তিও নাই? তবে রে, তোকে আজ মেরেই ফেলবো। এই বলে মারতে লাগলো। এর থেকে ভালো মশা যদি কামড় দেয় তবুও ব্যথা পাওয়া যায়, কিন্তু ও কিসের ঘুষি দিচ্ছে? মারছে না ছাই, মনে হয় শরীরটা ম্যাসাজ করে দিচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে। তা দেখে আমি বললাম, সারেন, অনেক মেসেজ করছেন, এই জন্য বলি এই মশা শক্তি নিয়ে মারতে আইসেন না। পারবেন না, শরীরে শক্তি নাই, আসছে আমারে মারতে। আমার শরীরে মশা শক্তিও নাই, তাই না? গার্ড, এদিকে এসো, ওকে একটু ভালো করে মেসেজ করে দাও তো। আল্লাহ, একবার যদি ধরে সবাই, তাইলে আমার এই শিশু হাড্ডি গুড্ডিরে একটারে খুঁজে পাওয়া যাইব না। আল্লাহ, আব্বুর চাকরির কসম দেয়া বলছি, একবার বাঁচাইয়া দাও, আর এই মাইয়ার সামনে আসুম না, আর কারোর সাথে ঝগড়াও করবো না। হঠাৎ ফোনটার চিল্লানি শব্দ এলো, চেয়ে দেখি তো কেডা এই মাইয়ার খাওয়ার সময় কল দিল। চেয়ে দেখি আমার ড্যাডি ফোন দিছে। ফোনটা ধরে বললাম, ড্যাডি কও, তুমি এই টাইমে ফোন দিছো? শয়তান পোলা, তুই আবার কি করছস রে বলতো? ওই কি করলাম? কিছু করি নাই তো। হারামজাদা, তুই আবার আমার চাকরি নিয়ে কসম কাটছিস, তাই না? এই রে, ড্যাডি জানলো কি করে আমি চাকরির কসম কাটছি? কিরে, কথা কস না কেন?
এই পর্যন্ত 5 বার আমার চাকরি নিয়ে কসম কাটছিস, 5 বারই আমার চাকরি গেছে। এটা যদি যেত তাহলে যে তোরে আমি কি করতাম। তার চাকরি গেছে নাকি আছে? ভাগ্যিস এবার কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, তাই বেঁচে গেলাম। যাক, তাহলে বাঁচা গেল, তোমার চাকরিটা যায়নি। আচ্ছা বলতো, সমস্যা করবি ভালো কথা, কিন্তু তুই আমার চাকরি নিয়ে কসম কাটিস কেন? ভালো লাগে তাই, তুমি আমার লক্ষ্মী রেডি। রাখ তোর লক্ষ্মী তোর কাছে, তোর ভালোবাসা বের করব আমি, তুই শুধু বাসায় আয়। আচ্ছা কার সাথে ঝগড়া করছিস বল তো শুনি। মন্ত্রীর মেয়ের সাথে একটু ঝগড়া লেগেছিল আর কি। আর বাহ, আর কোনো মেয়ে পেলি না দেশে ঝগড়া করার জন্য? শেষ পর্যন্ত মন্ত্রীর মেয়ের সাথে ঝগড়া করলি? হাসপাতালে যাওয়ার জন্য আর বেশি সময় নেই বাবা, গিয়ে একটা কল দিস আমায় হাসপাতালে। আরে আব্বু, এরা আমায় কিছু করবে না, তুমি চিন্তা করো না। তাই নাকি? তোর বউ হয় নাকি যে তোকে ছেড়ে দেবে মেয়েটি? তুমিও না আব্বু, এই গুন্ডি মেয়ের বিয়ে করার চেয়ে তেঁতুল খেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু হবে না। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি আর তোর মা কি নিয়ে থাকবো? আর তোর একটা বোন, ওর কথাও ভাব। শোন বাবা, তুই ভালো করে লেখাপড়া কর, কারোর সাথে ঝগড়া করিস না। আর মেয়েটির কাছে দে তো, আমি বলে দেই যেন তোকে কিছু না বলে। তুমি চিন্তা করো না, আমি আর শয়তানি করব না, আর কারোর সাথে আমি বিনা কারণে ঝগড়াও করি না। তুমি তো জানো। আর তোমার কথা বলতে হবে না, আমি কথা বলে মিটমাট করে নিচ্ছি। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিল। তখন মায়া বলছে, এখন কোথায় যাবি? তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। তার আগে আমি আর কিছু মাইরে নি, শরীরটা জ্যাম হয়ে গেছে, তোরে মাইরা একটু জ্যাম ছুটাই। যখন হকস্টিক দিয়ে মারতে যাবে তখনই আমি হাতটি ধরে ফেললাম, মায়ের ধরে গাড়িটার সাথে চেপে ধরলাম, ঠোঁটটাকে নিজের দখলে নিয়ে নিলাম। 5 মিনিট কিস করে ছেড়ে দেওয়ার পরে ধূপ করে মাটিতে বসে পড়লো। তখন আমি বললাম, কি মারবে না আমায়? মারো দেখি কত সাহস। ছোট লোকের বাচ্চা। গালিটা শুনে প্রচন্ড রাগ উঠে গিয়েছিল। তখন মায়াকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, মুখ সামলে কথা বলো। আমি ছোট লোক হতে পারি, কিন্তু আমার বাবা না। তুই আমায় যত কথা বলতে পারিস বল, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবি না। আর হ্যাঁ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার জন্য সবসময় বড়লোক 3 হচ্ছেন আমার বাবা। তুই আমায় নিয়ে বল যত খুশি পারিস, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবি না। তারপরে মায়া তার গার্ডদের মারতে বলে চলে গেল। গাড়ি দিয়ে আমায় মারার সময় অনেক মানুষ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ রাস্তায় ছিলাম। মার খেতে খেতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে। সেখান থেকে জাহিদ খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসছে। যখন জ্ঞান ফিরল তাকে দেখি জাহিদ বসে আছে। আমি কিছু বলার আগেই জাহিদ বলল, শোন ভাই, আমি সব জানি। তুই যার সাথে ঝগড়া করছিলি সেই মেয়েটি সামনে কেউ গলা উঁচু করে কথা তো দূরের কথা, সামনে গিয়ে কথা বলতে পারে না, কারণ ও হচ্ছে মন্ত্রীর মেয়ে, অনেক পাওয়ার আছে। তোকে যদি মেরে লাশ ফেলে দিত তাহলেও কেউ কিছু বলতে পারবে না। এখন বলতো কি নিয়ে ঝগড়া শুরু হয়েছিল তোদের? তারপরে সব খুলে বললাম জাহিদকে। আমি তো এমনি ঝগড়া করি নাই, কথায় কথায় বাবাকে নিয়ে কথা বলে, গালি দেয়, তাই রাগ হয়ে গিয়েছিল। 2টা চড় দিয়েছিলাম। তারপরে বাকিটা তো তুই জানোস, হাসপাতালে আছি। শোন, তোকে এখানে তোর বাবা মা লেখাপড়া করার জন্য পাঠিয়েছে। এখানে কেন আসছিস তুই? তোর যেন স্বপ্নগুলো পূরণ করতে পারিস লেখাপড়া করে। আজ যদি তোর বাবার কিছু হয়ে যায় তাহলে তোর মা বোনকে কে দেখবে? তোকেই তো তাদের সংসারের পুরো দায়িত্ব নিতে হবে। শোন, তুই যেমন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমিও স্বপ্ন আছে অনেকগুলো, তাই এই শহরে এসছি যাতে পড়ালেখা করে পূরণ করতে পারি। ওরা বড়লোক বাবার মেয়ে, ওদের স্বপ্ন পূরণ করতে 2 মিনিটের ব্যাপার। আর একটা কথা, বড়লোক মানুষগুলো মধ্যবিত্ত পরিবারগুলোকে নিয়ে ব্যবহার করতে জানে, কিন্তু ভালোবাসতে জানে না। প্রয়োজন মতো ব্যবহার করে ফেলে দিবে। মন দিয়ে পড়ালেখা কর। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দিব না, স্বপ্নগুলো পূরণ করতে হবে। মনে থাকে যেন। এইভাবে কেটে গেল 2 দিন। আজ একটু সুস্থ আছি, তাই কলেজ যাচ্ছি। 2জন মিলে, আমি আর জাহিদ। কলেজে যাওয়ার পরে জাহিদ বলল, চল দোস্ত, তোকে পরিচয় করিয়ে দিই আমার কিছু বন্ধুদের সাথে। তারপর মাঠের এক কোনায় নিয়ে গেল। সেখানে 3টি মেয়ে ছিল আর একটি ছেলে ছিল। যাওয়ার পর জাহিদ বলল, কিরে, তোরা আমায় ছাড়া আড্ডা দিতে বসে পড়েছিস? আর না, মাত্র বসলাম, তাই ছেলেটি কি তোর সাথে? তোদের সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম হচ্ছে নীরব, আমার বন্ধু। এখন থেকে আমাদের টিমের একজন। আর নীরব ওর নাম। আর কিছু বলতে দিল না ছেলেটি। তখন ছেলেটি বলল, আমরা নিজেই পরিচিত হয়ে নিচ্ছি, তাহলে পরিচয় দেওয়া শুরু হোক। বন্ধুরা একজন একজন করে। আমি সকাল। আমি দুপুর।
আমি সন্ধ্যা। আমি রাত। যা বাবা, সব আবহাওয়া দেখি এখানে এসে পড়েছে, তাহলে সূর্য আর চাঁদ বাকি রইলো কেন? সূর্য আছে, এই যে তোর বন্ধু জাহিদ। ওই নাম বল, এই আজাইরা কথা বাদ দিয়া। আচ্ছা আমি বলছি। সকাল মানে সামিয়া ওর নাম, আর দুপুর মানে রোদেলা ওর নাম, আর সন্ধ্যা মানে সানজিদা ওর নাম, আর রাত মানে রাকিব ওর নাম। বাহ, খুব সুন্দর করে মিলিয়েছিস। কথা বলছিলাম, হঠাৎ একটা গাড়ির হর্ন শব্দ পেয়ে গেটের দিকে তাকালো সবাই। অনেক দামি একটা গাড়ি। তখন গাড়ি থেকে একটা ছেলে নামলো, আর সাথে মায়া। আমি তো অবাক দেখে তখন জাহিদকে বললাম, কিরে মায়া এখানে কেন, আর সাথে ওই ছেলেটিকে? আমি জানি না রে, তবে এই ছেলে এই কলেজে পড়ে, এখানকার এমপির ছেলে, নাম আকাশ। প্রতিদিন র্যাগিং করে, কথা না শুনলে এই কলেজ থেকে বের করে দেয়। এর থেকে একটু সাবধানে থাকিস দোস্ত। আচ্ছা, চেষ্টা করব। তারপর সামনে তাকিয়ে দেখি মায়া আমাদের দিকে আসছে। তারপর আমার সামনে এসে বলল, কি খুব অবাক হলি তাই না? তোর জন্য আমার এই কলেজে আসতে হচ্ছে। মানে? আমার জন্য মানে ঠিক বুঝলাম না। তোর জন্য। আমার মা বাবা আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলেনি, আর তুই আমার গায়ে হাত তুলেছিস, এর প্রতিশোধ আমি নিব। সরি, ক্ষমা করে দিবেন আমায়, আমি ভুল করে হাত তুলেছি। আমি আর কখনো আপনার সামনে আসবো না। তার বলতে হবে না, এখন মার খাওয়ার ভয়ে সরি বলছিস। তুই যত কিছু বলিস না কেন, আমি এর প্রতিশোধ নিব। এই বলে চলে গেল মায়া। তারপরে আমরাও আর দাঁড়িয়ে না থেকে সবাই ক্লাসে চলে গেলাম। আমরা সবাই একই ক্লাসে পড়ি। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। তারপরের দিন কলেজের গেট দিয়ে যেতেই দেখলাম সামনে আকাশ র্যাগিং করছে। তাদের এড়িয়ে চলে যাচ্ছিলাম, তখন আমায় আকাশ দেখেই ডাকলো। কাছে গিয়ে বললাম, জি বলেন, আমায় ডাকছিলেন? তোকে ছাড়া এখানে আর কোনো ভিখারি দেখা যাচ্ছে না। নে ধর, এই খাতাটা মায়াকে দিয়ে আয় জলদি। আচ্ছা, দিয়ে আসছি। আমি কিছুই বলতে পারবো না, কারণ এখানে আর কোনো ঝগড়া করতে চাই না। লেখাপড়া করতে আসছি, কিছু স্বপ্ন পূরণ করতে হবে, তাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কারণ গরিব যেহেতু হয়েছি, অপমান সহ্য করতে হবে। তারপর মায়াকে গিয়ে খাতাটা দিলাম। খাতাটা দেওয়ার পর খাতাটা উল্টে যেন কি একটা দেখে আমায় ঠাস ঠাস করে দুটি চড় মেরে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমায় আই লাভ ইউ বলিস? এই বলে আর দুটো চট দিলাম। আমি দেইনি তো, আকাশ ভাই দিয়েছে এই খাতাটা। চুপ, ছোট লোক কোথাকার, এখানে তোর নাম লেখা ছোট লোক কোথাকার। এই বলে আরো দুইটি চড় মারলো মায়া। কলেজের অনেক লোক তাকিয়ে দেখছে, আকাশের দিকে তাকিয়ে দেখি হাসছে। তার মানে এইটা তাদের প্ল্যান। আরো অনেক কথা শোনালো মায়া। তারপর আমি সেখান থেকে বন্ধুদের কাছে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর সবাই চুপ করে ছিলাম। জাহিদ বলল, মন খারাপ করিস না দোস্ত, এদের থেকে একটু দূরে থাকিস। আমি কোনো কথা বলছি না দেখে আবার বলল, কিরে কি ভাবছিস, কথা বল। ভাবছি সেদিন বলেছিলাম এর গায়ে মশা শক্তিও নাই, এত মারলে সেদিন কিন্তু ব্যথা পাইনি, আজ এত শক্তি এলো কিভাবে বলতো? চর দিয়ে দাঁতগুলো মনে হয় নড়িয়ে ফেলছে। কি শক্তি ভাই মেয়েদের গায়ে। যা শালা, কয় কি চড় খেয়ে আসছে, কোথায় মন খারাপ ভাবছিলাম তোর, কিন্তু তুই তো দেখি পুরোই অন্যরকম। চর খেয়েও মন খারাপ হয়নি, তার মানে প্রেমে পড়েছে কি, তাই তো? এই মাইয়ার সাথে প্রেম করব আমি? যদি মরতেও হয় তবুও এই মাইয়ার সাথে প্রেম করব না। আচ্ছা চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এইভাবে কেটে গেল 10 দিন। এই 10 দিন প্রতিদিন অত্যাচার করেছে মায়া আর আকাশ। ওহ, আকাশ মায়ের ফ্রেন্ড। একদিন কলেজ যাওয়ার পরে আকাশ ডাকলো। মাথা নিচু করে বললাম, বলেন কি করতে হবে? এখান থেকে তোর 100 পা গুনে গুনে সোজা সামনে যাবি, যে মেয়েটি থাকবে সোজা কিস করবি গিয়ে, যা। এটা আমি পারবো না, আমায় অন্য যে কোনো শাস্তি দিন, মাথা পেতে নিব, কিন্তু এটা আমি পারবো না। যদি না পারিস তাহলে তোকে এই কলেজ থেকে বের করে দেব, আজ আর মেরে হাত পা সব ভেঙে দেব। ঠিক আছে, আজ এই কলেজের শেষ দিন আমার, কারণ আমি জানি মায়া সামনে আছে। তারপরে গুনে গুনে 100 পা গুনে গেলাম সামনে, তাকিয়ে দেখি মায়া। তারপর মায়াকে বললাম, এই যে একটা কথা বলার ছিল। কি বলবি বল, আমার দিকে তাকিয়ে বলল। তারপর একটা টান দিয়ে মায়াকে কাছে এনে ঠোঁটে কিস করলাম। 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। আমি চোখ দুটো বন্ধ করে রেখেছিলাম, কারণ যদি এখন অনেক মারবে তাই। কিন্তু কয়েক মিনিট পার হয়ে গেল, কিছুই বলছে না। তাকিয়ে দেখে মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তখন আকাশ এসে বলল, কিরে তোর কি হলো, একে মারিস না কেন? আমি মারবো তাহলে? থাক, মারার দরকার নেই, আর কিছু বলার প্রয়োজন নেই, আমি সব ক্ষমা করে দিচ্ছি। মায়া আমায় বলল। অনেক অবাক হলাম, কারণ তুই করে বলতো সবসময়, এখন তুমি করে বলছে। বুঝলাম না হঠাৎ কি হলো এই মেয়েটি। আমি আর দাঁড়িয়ে না থেকে চলে এলাম ক্লাসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এদিকে মায়া বাসায় যাওয়ার পর তার আম্মু বলল, তোকে বলছি মারতে হবে না, তুই যা।
আর তুমিও ক্লাসে যাও এখন। মায়া, বিয়েতে যাবি না তুই? কিসের বিয়ে? কার বিয়েতে যাবো আম্মু? সেই কি রে মা, তুই কি ভুলে গেছিস নাকি? তোর মামাতো বোনের বিয়ে আর 4 দিন পরেই বিয়ে। মায়ের আব্বু উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ও আব্বু, আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি আগামীকাল চলে যাব। আচ্ছা যাবি, কিন্তু তোর উপর অনেক রাগ করে আছে সামিয়া। ওহ, আপনাদের বলে রাখি, মায়ের মামাতো বোনের নাম সামিয়া। ওর রাগ আমি কিভাবে ভাঙানো যায় আমি জানি, তুমি চিন্তা করো না। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাতে মায়া ছাদে বসে সকালের কথাগুলো ভাবছে। কিস করা মাত্র সবকিছু ভুলে গেছে। তাহলে কি মায়া প্রেমে পড়ে গেছে? হঠাৎ মায়ের কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখে তার আম্মু। তখন মায়ের আম্মু বলল, কি রে মা, এত রাতে ছাদে? এখনো ঘুমাসনি কেন? ঘুম সব কায়রা নিয়ে গেছে, শয়তান ছেলে কিস কইরা। কি রে, কথা বল, কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি, এমনি বসে আছি, ভালো লাগছে না। তাই তুমি ছাদে আসলে যে এত রাতে? তোর রুমের সামনে দিয়ে আসছিলাম, দেখলাম তোর রুমের দরজাটা খোলা, তাই আসলাম। যা ঘুমিয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। সকালে এইদিকে আমি আজ কলেজে যাব না, ভালো লাগছে না আজ কলেজে যেতে, তাই একটু হাঁটতে বের হলাম। হাঁটছিলাম একা একা। কিছু দূরে যাওয়ার পর একটি মেয়ে পিছন থেকে বলে উঠল, ভাইয়া একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। বলেন কি কথা? কোথায় যাচ্ছেন এখন? না, এমনি হাঁটতে বের হয়েছি। কি কথা বলেন, সমস্যা নেই। চলুন তাহলে হাঁটতে হাঁটতে বলা যাক। চলুন তাহলে। আমার নাম লিমা। সেদিন আপনি জ্যামের মাঝে একটি অ্যাম্বুলেন্সের সামনে একটি ছেলের সাথে কথা বলছিলেন, মনে আছে? মনে আছে। কেন, কি হয়েছে? ওই ছেলেটা ছিল আমার ভাই, আর গাড়ির ভেতরে যে অসুস্থ ছিল তিনি ছিলেন আমার বাবা। আপনি সেদিন না থাকলে কি যে হতো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ওয়েলকাম। অন্য কেউ হলেও আমি এই কাজটি করতাম। আচ্ছা, তুমি আমায় চিনলে কি করে? তুমি তো মনে হয় ছিলে না। আমি ছিলাম গাড়িটার ভেতরে, গ্লাসের ভেতর থেকে দেখেছি। ওহ আচ্ছা, তাহলে তুমিও ছিলে। তারপর কিছু বলতে যাব, সামনে তাকিয়ে দেখি মায়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা আপেল নিয়ে। মায়ের চোখে চোখ পড়তেই আপেলটাকে এমনভাবে কামড় দিল মনে হয় কারোর প্রতি রেগে আছে অনেক। মায়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, একটু যেতেই আপেলটি আমার গায়ে ছুঁড়ে মারলো। আপেলটি গিয়ে মাথায় লাগলো আমার। আমি মেয়েটিকে একটু দূরে দাঁড় করিয়ে আসলাম। মায়ের সামনে এসে বললাম, কি হয়েছে? আপেলটি আমার শরীরে মারলেন কেন? 100 বার মারবো, 1000 বার মারবো, এখন বল ওই মেয়েটিকে তোর সাথে কেন হাঁটছে? এই মেয়েটি যেই হোক না কেন, তো আপনার কি? আমার অনেক কিছু, তোকে যেন আর না দেখি ওই মেয়েটির সাথে আর কোনো মেয়ের সাথে কথা বলবি না। 100 বার কথা বলবো, তো আপনার কি? বলার সাথে সাথে 2 হাত দিয়ে গলায় চেপে ধরলো মায়া আর বলল, মেরে বালি চাপা দিয়ে দিব যদি কোনো মেয়ের সাথে দেখি তোকে। আরেকটা বার মুখে অন্য কোনো মেয়ের নাম নিবি না। 100 বার কথা বলবো, তো আপনার কি? বলার সাথে সাথে 2 হাত দিয়ে গলা চেপে ধরলো মায়া আর বলল, মেরে বালি চাপা দিয়ে দেব যদি কোনো মেয়ের সাথে দেখি তোকে। আরেকটা বার মুখে অন্য কোনো মেয়ের নাম নিবি না বলে দিলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা! আমি যার সাথে মন চায় তার সাথে ঘুরবো, কথা বলবো। এর এত লাগছে কেন কে জানে। এখন সুন্দর করে বাসে যাও, আর ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। সোজা বাসে যাও, রাস্তায় কোনো জায়গায় দাঁড়াবে না। কেন, রাস্তায় দাঁড়ালে কি হবে? আর আপনি কে যে আমায় এত কিছু বলছেন? এত কথা বলিস কেন তুই? তোকে যেটা বললাম সেটা কর, আর আমি কে তোর সেটা সময় হলে জানতে পারবি। এখন যাবি নাকি গার্ড দিয়ে মার খাবো? ঠিক আছে, যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে, যাও। এই মাইয়ার হঠাৎ কি হলো কে জানে। এর আগ দেখাচ্ছে, এই আবার ভালোভাবে কথা বলছে। আমার উপর অধিকার দেখাচ্ছে কেন? থাক, এটা নিয়ে পরে ভাবলেও হবে। এখন এইখান থেকে চলে যাওয়াটাই ভালো। এই বলে লিমার কাছে যাচ্ছিলাম, মেয়েটি দাঁড়িয়ে আছে আমার জন্য। বিদায় দিয়ে আসি। তখন মায়া দেখতে পেল আমি ওই মেয়েটির কাছে যাচ্ছি। তখন মায়া দৌড়ে এসে আমার শার্টের কলারটা ধরলো আর টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, তোরে না বললাম ওই মাইয়ের কাছে যাবি না? বাসে যেতে বলেছি না আমি তোরে? তারপরও তুই আবার ওইখানে যাচ্ছিস কেন? আরে আপনি যেমনটা ভাবছেন। আর কিছু বলতে দিল না মায়া। আমি এত কিছু শুনতে চাই না, তুই সোজা এখন বাসে যাবি। আর যা যা বললাম মনে রাখবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে মেরে ফেলবো যদি অন্য কোনো মেয়ের সাথে দেখি। বাসায় যা সোজা এখন। আচ্ছা যাচ্ছি। বুঝলাম না কি হলো এই মাইয়ার হঠাৎ। ঝগড়া করবো না বলে কিছু বললাম না। এখন দাঁড়ান, আগে কিছু বকা দিয়ে লই। আজ আর হাঁটতে পারলাম এর জন্য। শয়তান মাইয়া, গুন্ডি মাইয়া, ফাজিল মাইয়া। আপনারা আবার গিয়া বইলা দিয়েন না। কিন্তু আমি যে মনে মনে বকা দিছি। তারপরে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আম্মুর সাথে আর বোনের সাথে কথা বলে কিছুক্ষণ তারপর ছাদে গিয়ে একটা চেয়ার নিয়ে ফেসবুকের মাঝে গেলাম। অনেক দিন ধরে ফেসবুকে ঢোকা হয়নি।
এদিকে মায়া বাসায় যাওয়ার পর মায়ের আব্বু বলল, কি হয়েছে আমার মিষ্টি গুন্ডি মেয়েটিকে রাগী দেখাচ্ছে কেন এত? আব্বু তুমিও শুরু করলে মায়ের মতো গুন্ডি বলা? তাহলে কি বলবো তাকে? আচ্ছা তুই কাদের কিডন্যাপ করেছিস বল তো? কোথায়? আমি তো কাউকে কিডন্যাপ করিনি। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। এই দেখ, ফোনে ছবি দেখিয়ে, ছবিগুলো হচ্ছে আমার কলেজের এক 3 বান্ধবীর। আপনারা তো চেনেন, তাই আর কিছু বলা লাগবে না। এই 3টি মেয়েকে তুই কিডন্যাপ করেছিস কেন? এখন বল কিসের জন্য কিডন্যাপ করেছিস? করেছি। ওদের কত সাহস আমার জিনিসের দিকে চোখ দেয়, আমার জানটার সাথে ঘোরে। ওদেরকে আমি না করে দিয়েছিলাম যাতে ওর সাথে না মেশে, কিন্তু আমার কথা শোনে নাই। আমি কিডন্যাপ করেছি, একটু মেরে সোজা করব। বাবারে বাবা, তুই তো দেখি তোর মায়ের থেকে বেশি ডেঞ্জারাস। তাই তো বলি তোর মা তোরে গুন্ডি মেয়ে বলে কেন, আজ বুঝলাম। আম্মু কি এমন আমার মতো ছিল? আব্বু কি করেছিল বলো একটু, আব্বু বলো না প্লিজ। আচ্ছা বলছি, তবে একটু বলবো। বলো। আমি যখন মন্ত্রী ছিলাম না, তখন তোর আম্মুর সাথে প্রেম করতাম। তোর মতোই ছিল তোর আম্মু, একেবারে গুন্ডি, কারো সাথেই কথা বলতে দিত না, সবসময় চোখে চোখে রাখতো। একদিন আমার চাচাতো বোনের সাথে ঘুরতে গিয়েছিলাম পার্কে, তখন তোর আম্মু এটা দেখে ফেলেছিল। আমি ভয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম। সেদিন রাত 12টার সময় আমার বাসার জানালা ভেঙে কাজী সাহেবকে নিয়ে ঢুকেছিল তোর মা, বিয়ে করবে বলে। আর সেদিন কি মাইরটাই না দিছিল, তোর মা আজও মনে আছে। সেদিন বিয়ে হয়েছিল তোর মায়ের আর আমার। তারপরে পরিবারকে জানালে আমার পরিবার মেনে নেয়। যখন মন্ত্রী হয়েছি তখন একদিন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সাথে কিছু মেয়ে সিকিউরিটি নিয়ে। সেদিন সাংবাদিকরা লাইভ দেখাচ্ছিল টিভিতে আমায়। আমি শুধু হেসে হেসে কথা বলছিলাম মেয়েদের সাথে। বাসায় আসার পর যুদ্ধ লেগে গিয়েছিল। তোর মা সেই যুদ্ধে কেউ আহত হয়নি, নিহত হয়নি, কিন্তু সারাদিন না খাইয়ে রাখছিল। তারপরে 1 বছর পর তোর ভাই এসেছে এই পৃথিবীতে, তারপরে আসছিস তুই এই পৃথিবীতে, কিন্তু তুই হয়েছিস তোর মায়ের মতো, এবং তোর মায়ের চেয়েও ডেঞ্জারাস বেশি। তোমায় ভালোই আম্মু শাসন করেছে তোমায়। আর বলিস না, একেবারে গুন্ডি ছিল, কিন্তু তোর চেয়ে একটু কম ছিল তোর মা। তুই তো তোর মাকে ছাড়িয়ে গেলি। দেখতে হবে না কার মেয়েটা? আর এই মেয়েগুলো হচ্ছে নীরবের বন্ধু, অন্য আর কিছু না। আমি ছেড়ে দিতে বলেছি ওদেরকে, কারণ ক্লাস আছে তাদের। বন্ধু থাকার যাই থাক, আমার জিনিসের দিকে কাউকে তাকাতে দিব না। কেউ তাকালে তার খবর করে ছাড়বো। তুমি ছেড়ে দিচ্ছ কেন? থাক, এই কথা এখন বল। তুই যে ওকে ভালোবাসিস বলেছিস, এটা ওকে? না বলি নাই, এখনো বলবো। না বলি নাই, এখনো বলবো কিছুদিন পর। একটা সমস্যা করে ফেলেছি, তাই কিছুদিন পরে বলতে হবে। ফোন নাম্বার নিয়েছিস ছেলেটার? একটু মনে ছিল না আব্বু। আচ্ছা পরে নিয়ে নিব। এদিকে আমি রুমে শুয়ে আছি, তখন জাহিদ এসে বলল, কিরে ওই শালা, খুব তো বলছিলি প্রেম করবি না, এখন প্রেম করিস কেন? কি বলছিস? আমি আবার কার সাথে প্রেম করব? আমি যদি প্রেম করতাম তাহলে তো তুই সবার আগে জানতিস। দেখ, মিথ্যা বলবি না, আমি জানি তুই মায়ার সাথে প্রেম করিস। তুই হাসালি আমায়। ওই গুন্ডি মায়ার সাথে করব আমি প্রেম? জীবনেও প্রেম করব না। কে তোকে এই ফালতু কথা বলছে? আমি মায়ার সাথে প্রেম করি। আমি যদি প্রেম করি তাহলে তুই সবার আগে জানতে পারবি। তাহলে মায়া যে বলল ভালোবাসে, আর আজ সামিয়া আর বাকি 2 জনের সাথে কিডন্যাপ করেছিল, মায়া সকালে আর বলছে তোর আশেপাশে যেন ওদের না দেখে। কি বলছিস? তুই ওদের কিডন্যাপ করেছে? ওরা এখন কোথায় আছে? কলেজে আছে এখন ওরা। আমি এটা শুনে কলেজ থেকে চলে আসছি তাকে বলতে। ওই মায়া যত কিছু করুক না কে, আমি ওর সাথে কখনো প্রেম করব না। আর তুই তো জানিস আমি এই ধরনের মেয়ে পছন্দ করি না, সারাদিন শার্ট প্যান্ট পরে থাকে। আচ্ছা থাক এই কথা, এখন কিছু রান্না করেছিস? ওহ, আমরা কিন্তু ব্যাচেলার রুম নিয়ে থাকছি, তাই রান্না আমাদের করে নিতে হয়। আমি করব রান্না। জীবনে একটা ডিম ভাজি ছাড়া আর কিছু রান্না করতে পারি না, তুই এটা জানিস না? শালা জীবনটা পুরো তেজপাতা বানায় ফেললি, রান্নাটাও করতে পারিস না। থাক তুই, আমি রান্না করছি। তার পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পরে সামিয়া ওরা একটাও কাছে আসছে না, ভয়ে আমার থেকে দূরে দূরে থাকছে। অনেক কষ্টে আমি আর জাহিদ সাহস নিয়ে আবার আড্ডা দিতে লাগলাম, কিন্তু আজ মায়াকে খুঁজে পেলাম না। কলেজ ছুটি হওয়ার পর বাসায় চলে এলাম। এদিকে মায়া তার মামাতো বোনের বিয়েতে গিয়েছে। তার মামাতো বোন সামিয়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। মায়া তখন কি জানি ভাবছিল, মায়া আর মেহেদি দিচ্ছিল। সামিয়া ডাকে হুঁশ ফিরল মায়ার। তখন সামিয়া বলল, কিরে তুই এটা কি করলি আমার হাতে? কি করলাম আমি আবার? তুই এটা কার নাম লিখেছিস বলতো আমার হাতে? নীরব তো আমার বরের নাম না।
এটা কার নাম লিখেছিস? ইস, ভুল করে আমার জানটার নাম তোর হাতে লিখেছি। শয়তান মাইয়া, এখন এটা আমি কি করে উঠাবো? মন কোথায় থাকে তোর? মন তো চুরি করে নিয়ে গেছে আমায় রেখে, আর সারাদিন দেখতে পাইনি, তাই ওর কথা মনে পড়ছে। বাবা, তাহলে এখানে নিয়ে আসতি, রেখে এলি কেন? এখনো ভালোবাসি এটা বলতে পারি নাই রে। কি বলিস? জলদি বলে ফেল গিয়ে তোর ভালোবাসার কথা। এখন না বললে পরে দেখবি অন্য কেউ নিয়ে চলে গেছে। মেরে ফেলবো যে আমার জিনিসের দিকে চোখ দেয়। আমি আজ আমার গার্ডদের পাঠিয়েছি সবসময় নজর রাখতে, কি করে। আচ্ছা চল গিয়ে কিছু খেয়ে আসি। না রে, তুই গিয়ে খেয়ে নে, আমার এখন যাবে না, সব কেড়ে নিয়েছে শয়তানটা। আচ্ছা থাক তুই, আমি খেয়ে আসি। এইভাবে কেটে গেল 2 দিন। আমি এই 2 দিন আমার বন্ধু সামিয়াকে নিয়ে অনেক ঘুরে ফেরা করেছি মায়াকে দেখাবো বলে, কিন্তু মায়াকে দেখতে পেলাম না। আজ 3য় দিন। কলেজ থেকে ফিরছিলাম বাসায়, তখন লিমাকে দেখলাম রোড পার হতে চাইছে কিন্তু পারছে না। আমি সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি কি ওই পাশে যাবে নাকি রোডের? ভাইয়া, একটু পার করে দিবেন? আচ্ছা দিচ্ছি, এই বলে হাত ধরে রোড পার করে দিলাম। লিমা ছোট মেয়ে, 9ম শ্রেণীতে পড়ে। তখন সামনে তাকিয়ে দেখি মায়া হাতে আবার আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। আজ একেবারে 4টি আপেল নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের দিকে তাকিয়ে দেখি লাল হয়ে আছে আর রাগে ফায়ার হয়ে আছে। আমার সামনে পেলে আজ শেষ করে আমি দিলাম এক দৌড়। পিছন থেকে মায়া বলছে, শয়তান, তুই দাঁড়া, তোর আজ মেরেই ফেলবো। তোরে না করেছিলাম কারোর সাথে ঘুরতে, তুই আবার ওই মেয়ের সাথে ঘুরেছিস কেন? দাঁড়া তুই। বলে আপেলগুলো আমার শরীরে ছুঁড়ে মারছে, আমায় আর পাইকে। বাসায় এসে পড়লাম দৌড়ে। তখন জাহিদ বলল, কিরে এমন হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আর বলিস না। তারপরে সব বললাম। জাহিদকে শুনে হেসে দিল আর বলল, তোর পিছু ওই মায়া আর ছাড়বে না, দেখিস। তোকে আজ না হয় কাল ধরে একটু আদর করবে। রাতে এদিকে মায়া বসে আছে 2 গালে হাত দিয়ে রুমে। তখন মায়ার আম্মু এসে বলল, কি রে মা, এখনো ঘুমাসনি কেন? আম্মু, সব ঘুম নিয়ে গেছে কায়রা। শয়তানটা এখনো বোঝে না ভালোবাসি ওকে। সে কি রে, তুই এখনো বলিস নাই তোর ভালোবাসার কথা? যা গিয়ে দেখে আয়। আমিও তোর মতো থাকে, তোর আব্বুর সাথে গিয়ে দেখা করে আসতাম ঘুম না আসলে। সত্যি আম্মু, আমি যেতে দিবা দেখতে? কিন্তু আমায় কি এত রাতে হোটেলে ঢুকতে দিবে দারুণ? তো গার্ড নিয়ে যা আর বলবি তুই গিয়ে তোর আব্বুর কথা বলবি, তাহলে যেতে দিবে। তারপরে মায়া বাসা থেকে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পরে এসে পৌঁছে গেল হোটেলের মাঝে। এদিকে আমি ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ কারো কলিং বেলের শব্দে এলো। তখন জাহিদকে বললাম, জাহিদ উঠে দেখতো কে এত রাতে এসছে। তুই গিয়ে দেখ, যা, আমি পারবো না। কি হয়েছে, এত রাতে এইভাবে কলিং বেল বাজাচ্ছেন কেন? একটু ঘুমাচ্ছিলাম। তখন ধাক্কা দিয়ে ফেলে দিল কে জানি। আমি তাকিয়ে দেখি মায়া হাতে একটা হক স্টিক একটা করে শরীরে মারছে আর বলতে লাগলো, শয়তান বান্দর হনুমান, তুই আমার মন কেড়ে নিয়েছিস, রাতের ঘুম কেড়ে নিয়েছিস। এখন খাবারটাও ঠিক মতো খেতে পাচ্ছি না তোর জন্য। জাহিদ উঠে দেখতো কে এত রাতে এসছে। কলিং বেল বাজতে আছে আর থাকতে পারলাম না। ঘুমিয়ে ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে বললাম, কলিং বেল বাজতেই আছে আর থাকতে পারলাম না। ঘুমিয়ে ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে বললাম, কি হয়েছে, এত রাতে এইভাবে কলিং বেল বাজাচ্ছেন কেন? একটু ঘুমাচ্ছিলাম শান্তি মতো। তখন ধাক্কা দিয়ে ফেলে দিল আমায় কেউ একজন। তাকিয়ে দেখি মায়া হাতে একটা হক স্টিক। আমি কিছু বলার আগেই মারতে লাগলো আর বলতে লাগলো, মায়া, শয়তান বান্দর হনুমান, তুই আমার মন কেড়ে নিয়েছিস, কিছু বলি নাই। রাতের ঘুম কেড়ে নিয়েছিস, কিছু বলি নাই। এখন খাবারটাও ঠিক মতো খেতে পাচ্ছি না তোর জন্য, আর তুই এখানে শান্তি মতো ঘুমাচ্ছিস আমার 2 চোখের ঘুম হারাম করে। আরে থামেন না, মেরে বললেন এত রাতে আপনি এখানে আসছেন কেন? আমার ঘুম আসছে না তাই। হ্যাঁ, কি কন, ঘুম আসছে না? তাহলে আমি কি করব? আর এখানে আসছেন কেন? বাসায় যান। না, যাবো না। তোরই না করে দিয়েছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে, তাও তুই আবার মেয়েদের সাথে কথা বলেছিস। আবার ঘুরতেও গিয়েছিলি, সকালে ওই মেয়েটির হাত ধরে হাঁটছিলি। কেন, তোরে আজ মেরেই ফেলবো আমি। আচ্ছা, আমি যার সাথে মন চাই ঘুরবো, তা আপনার কি? আপনি কি এত কিছু বলার? না, তুই যার সাথে মন চাই ঘুরতে পারবি না। কেন ঘুরতে পারবো না? মায়া থামিয়ে দিয়ে দিল হক স্টিক দিয়ে মারা। তখন বলল, কারণ আমি অন্য কোনো মেয়ের সাথে দেখলে তোকে সহ্য করতে পারি না একদম। তা আমি কি করব? আমায় বলছেন কেন এসব? মায়া আমাকে খাটে বসে হাঁটু গেড়ে বলল, তুমি বোঝো না কেন আমি তোমায় ভালোবাসি, আমায় ভালোবাসো। কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন? সত্যি আমি তোমায় ভালোবাসি, আর তোমার উপর অনেক অত্যাচার করেছি, ক্ষমা করে দাও প্লিজ।
আরে আমি কিছু মনে করিনি, আর ক্ষমা অনেক আগেই করে দিয়েছি। আর আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। কেন আমায় ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ? কি নেই আমার মাঝে বলো? না, আপনি দেখতে একদম পরীর মতো সুন্দর। আপনার প্রেমে যে কোনো ছেলে পড়বে, কিন্তু আপনার সাথে আমার যায় না। আপনারা অনেক বড়লোক, আর আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। এটা কোনো দিনও হতে পারে না। আপনি আপনার লেভেলের ছেলে খুঁজুন। আমার মতো গরিবের পিছন পড়ে আছেন কেন? আমি এখানে এসেছি লেখাপড়া করার জন্য। লেখাপড়া করে ছোট ছোট কিছু স্বপ্ন বেঁধে রেখেছি, সেগুলো পূরণ করে সাজাবো। এই প্রেম ভালোবাসায় আমি এখন জড়াতে চাই না, তাই আমার পিছু শুধু সময় নষ্ট করবেন না। আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবেন আপনি। আমার অন্য কাউকে প্রয়োজন নেই, শুধু তুমি হলেই হবে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দিব। তবু আমায় বলো ভালোবাসবে? না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। প্লিজ আমায় জোর করো না। আমি তোমায় ভালোবাসতে পারবো না। তাহলে তুমি আমায় ভালোবাসবে না? না, আমি পারবো না। এবার শেষবারের মতো বলছি, তাহলে ভালোবাসবে না আমায়? না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এতক্ষণ ভালো করে বলছিলাম, তুই কথা শুনলি না। এখন তোকে কিভাবে বলতে হয় তা আমি জানি। তারপর মায়া হকস্টিক নিয়ে আবার মারতে লাগলো। ভালোবাসবি না মানে তোকে ভালোবাসতে হবে। আই লাভ ইউ বল এখন জলদি আমায়। আর বলতে লাগলো, না আমি বলবো না। আই লাভ ইউ বল বলছি এখন। না, বলবো না আমি। তাহলে আই লাভ ইউ বলবি না তুই? হকস্টিক ফেলে দিয়ে মায়া রাগী গলায় বলল, না বলবো না। তারপর হকস্টিক ফেলে মায়া আমার বুকের উপর উঠে বসে গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো আর বলল, আই লাভ ইউ বল কইতেছি। শালার এই মাইয়া ডেঞ্জারাস একটু না, অনেকটাই গুন্ডি মাইয়া। তরে ভালোবাসবো জীবনেও না। তরে ভালোবাসলে জীবনটা তেজপাতা হইয়া যাইব। আমি একবার বললাম তো বলবো না। আমি আপনাকে ভালোবাসি না। আমার মন কায়রা নিয়া এখন তোর মন দিবা না? তার হবে না। দে তোর মন দে। কই রাখছিস মন লুকায়া বল? মায়া আমার শার্টের বোতাম খুলে দেখতে লাগলো। না, আমার মন দিব না। আমি আপনাকে ভালোবাসি না। তুই ভালোবাসবি তোর বাপ সব আসবে। শয়তান বান্দর, প্রথম দিন কিস করেছিলি কেন তাহলে? আমার রাতের ঘুম কায়রা নিয়েছিস কেন? এই শিশু মনটা কেড়ে নিয়েছিস। এখন তোর মনটা দে আমারে, আর আমারটা নিয়েই ফেলেছিস। আই লাভ ইউ বল, নয়তো মেরে ফেলবো। মায়া আমার গলা চেপে ধরে বলল, এই মাইয়া তুই খুবই সাংঘাতিক। বাবারে একটু না, অনেকটাই ডেঞ্জারাস। আল্লাহ তুমি বাঁচাও। থাক, বাবার চাকরির কসম আর কাটতাম না। আমি মনে মনে বললাম। হঠাৎ জাহিদ বলে উঠল, দোস্ত চল, টিভিতে WWE খেলা চলছে, আমার খুব ভালো লাগে, চল দেখে আসি। শালায় ঘুমের মাঝেও ডাব্লু মায়ের দেখে না জানি আর কত কিছু দেখে ঘুমের মাঝে। আমারে যদি মাইরাও ফেলে যায় তবুও মনে হয় না খোঁজ পাইবো। আমারে তো এই মাইয়া ডাব্লু মায়ের এখানেই দিতেছে। তুই ভালো না বাসলেও আমি বেসেছি, এখন আই লাভ ইউ বলতে হবে। তারপরে মায়া আর কিছু বলতে যাবে, তখন মায়ার একটি গার্ড এসে বলল, ম্যাডাম, আপনাদের এইখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। এই হোটেলে কিছু পুলিশ আসছে, কি জানি একটা খবর পেয়েছে, তাই চলে যেতে হবে স্যার বলেছে। কিন্তু আমার তো যেতে মন চাইছে না। আচ্ছা ঠিক আছে চলো। ওই তুমি শোনো, আমায় বললো আমায় তো তোমাকে ভালোবাসতে হবে। সেটা আজ না হয় কাল আমি আমার ভালোবাসা ঠিক আদায় করে নিব। এই বলে চলে গেল মায়া। তারপর শুয়ে শুয়ে ভাবছি, না আমি এর প্রেমে কখনোই পড়বো না। যা হওয়ার হোক, লেখাপড়া করতে এসেছি, যে স্বপ্নগুলো দেখেছি তা পূরণ করে নেই, তারপরে ভাববো। ইস কি মাইটাই না দিছে শয়তান মাইয়া। এই শিশু শিশু হাড্ডি কুড্ডি সব তেরা কইরা ফালাইছে। আরেকজন তো পরে ঘুমাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। এদিকে কি হচ্ছে শালার একটুও ঘুম ভাঙলো না এতক্ষণে। একটু ঘুমাই, সকালে দেখে নিব এটারে। সকালে উঠে দিলাম মায়ের কয়েকটা শালারে, সব বললাম। তারপরে এদিকে মায়া তার বাবা মায়ের সাথে বসে খাবার খাচ্ছে। তখন মায়া বলল, আব্বু আম্মু তোমাদের একটা কথা বলি, আমি কাকে ভালোবাসি এটা তোমাদের কিছু বলিনি আমি, তবুও তোমরা না জেনে আমায় যেতে দিলে এত রাতে বাসার বাইরের ছেলেটিকে, অথচ তোমরা একটিবারও পরিচয় জানতে চাইলে না, যেতে দিলে, উল্টো আমায় সাহায্য করলে। শোন মা, আমি আর তোর আব্বু দুজন ভালোবেসে বিয়ে করেছি। আমি যখন তোর আব্বুকে ভালোবাসতাম তখন তোর মতোই পাগলামি করতাম, তাই তোকে বাধা দেইনি। আমার বিশ্বাস আমার মেয়ে যাকে পছন্দ করবে সে কোনো খারাপ ছেলে হতে পারে না। আর তোকে বাধা দিলেও তুই আমার কথা শুনবি না। তুই যে গুন্ডি আমার চেয়েও বেশি। জানো মা, আমার সাথে কথা বলার জন্য কত ছেলে আসে, কত প্রপোজ আসে, কিন্তু এই ছেলেটি একদম অন্যরকম। আমি কতবার বলেছি ভালোবাসি, কিন্তু শয়তানটা বলে আমি ভালোবাসি না, বলে আমি অনেক বড় লোক, তারা গরিব, তার সাথে নাকি আমার যায় না। আমি জানি আমার মেয়েটি পছন্দ কখনো খারাপ হতে পারে না। কিন্তু শয়তানটা তো আমার মন নিয়ে গেছে, কিন্তু তার মন দিচ্ছে না।
আব্বু তুমি কিছু বলো। কি আর বলবো, আমিও এমন ছিলাম। তোর আম্মু আমায় কি মাইরটাই না দিছিল প্রপোজ অ্যাকসেপ্ট করি না বলে। ইস, এখনো মনে আছে। তাহলে কি করব? এত করে বলছিলাম তবুও ভালোবাসছিল না। সেদিন তো কম হয়ে গেছে মায়েরগুলো, আরও কয়েকটা দেওয়ার প্রয়োজন ছিল তোমার। আরে তোমাদের প্রেমের কথা বাদ দাও, আমিও গতকাল মারছি অকিস্টিক দিয়া, লাভ ইউ বলে নাই বলে। বাব্বা, আমারও তো ঘুষি দিয়েছিল তোর মা, আর তুই হকি স্টিক দিয়ে মারছিস। তুই আসলেই গন্ডি। তাহলে কি করব বলো? তাও ভালোবাসি বলে নাই, ওকে তো আমি ভালোবাসিয়ে ছাড়বো, নয়তো আমার নামও মায়া রাখবো না। আচ্ছা মা, তুই কলেজে যা, জলদি সময় হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি। এদিকে আমি রেডি হয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আব্বু। ফোনটা ধরে সালাম দিয়ে বললাম, আব্বু আমি তো গতকাল তোমার চাকরির কসম কাটতে চাইছিলাম, একটুর জন্য আর কাটা হলো না। হারামজাদা, তুই কসম না করলেও কবুল করছে। তোর দুয়ায় 3 দিন আমি ছুটি নিতে হয়েছে আমার। কি কাও আব্বু? আর কিছু বলতে পারলাম না, ফোনটা কে জানি টান দিয়ে নিয়ে গেছে। তাকিয়ে দেখি মায়া ফোনটা নিয়ে গেছে আর বলছে, কেমন আছেন শ্বশুর আব্বা? এই রে দিছে, সর্বনাশ করে ফেলছে, আল্লাহ দড়ি ফালাও, আর রক্ষা নাই। তারপরে মায়া যা বলল, মনে হয় না আর এই পোলাটার এই শিশু শিশু হাড্ডি গুড্ডি থাকবো। কি বললে আবার বলো তো, আমি মনে হয় ভুল শুনেছি। না শ্বশুর আব্বা, আপনি ঠিক শুনেছেন, আমি আপনার ছেলের বউ। তুমি কাকে বলছো? আমাকে বলছো মা এই কথা? ঠিক করে দেখে বলো মা, তুমি মনে হয় ভুল জায়গায় বলছো। আমি বিশ্বাস করতে পারছি না। জি আব্বা, আমি ঠিক জায়গায় বলছি। আর আপনাকে বলছি, দেখেন না আব্বা, আপনার ছেলে আমাদের বিয়ের কথা বলতে চাইছে না, তাই আমি বলে দিলাম। তারপর ফোনটা কেটে দিয়ে মায়া বলল, ইয়াহো দিসি কইয়া জামু তোর বউ হইয়া, আমার মন কাইরা নিয়া এখন তোমার মন দিবা না তাই না? এখন ডাইরেক্ট বউ হমু আমি, কি যে খুশি লাগছে আজ আমার। শয়তান মাইয়া কোথাকার, জীবনেও আমার বউ হতে পারবি না তুই। আমি তো তোমার বউ হয়েই ছাড়বো, আজ না হয় কাল, আগে মনটা নিয়ে এলোই তারপরেই বউ হব। এই জীবনেও দিতাম না আমার মন, জীবনটা তামা তামা হইয়া গেলেও আমার মন দিব না। দিবি না মানে? না দিলে জোর করে নিমু তোর মন। জোর করলেও দিব না আমার মন, না তাহলে দিবি না তোর মন আমারে? দিব না। খারা তুই এখনই তোর মন দে আমারে কইতেছি। আমায় আর পাইকে দিলাম দৌড়। পিছন থেকে মায়া বলল, তোর দিতেছিস কেন? দাঁড়া, তোরে পরে ধরতে পারলে আর ছাড়বো না, মন নিয়ে ছাড়বো। আমি দৌড়ে কলেজ গেটের সামনে এসে পড়লাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, না করলেও পিছু ছাড়তেই যায় না। এই মাইয়ারে বিয়া করলে জীবনটা তেজপাতা হয়ে যাইব। হঠাৎ আবার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আম্মু ফোন দিছে। এইবার আর বাঁচার রাস্তা নাই, আম্মুর কানে খবর গেছে। আসলে আম্মুকে একটু ভয় পাই। ফোনটা ধরে সালাম দিয়ে বললাম, আম্মু আমি কলেজে আছি, পরে কথা বলবো। ভাইয়া, আমি আদিবা। ও তুই? বল, কিসের জন্য ফোন করছিস? ভাইয়া, আব্বুকে দেখলাম তোমায় যে লাঠি দিয়ে আগে মারতো সেই লাঠি আবারও বের করছে। কিছু করছো নাকি আবার ভাইয়া? ইস, মানিজ্জত সব মাইরা লইছে, সবার এখন শুনে ফেলছে। এই যে আপনারা কিন্তু শুনতে পারেননি এই কথা। না কিছু হয়নি তো, আমি তো কিছু করি নাই। আমি জানি তুমি কিছু একটা করেছো। আচ্ছা থাক, সেই কথা মার দেওয়ার সময় শুনুম আর দেখুম। এখন যে কথা বলার জন্য তোমায় ফোন দিতে বলছে আম্মু, আগামীকাল নীলিমা আপুর বিয়ে, সন্ধ্যায় চলে আসবে তুমি। সত্যি বলছি, নীলিমার বিয়ে কবে ঠিক হলো? বিয়ে? সত্যি বলছি, তুমি যেদিন চলে গেছো তার পরের দিন তুমি আর চলে আসবে। আচ্ছা আমি আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ইস, ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসে যেতে যেতে বলেই দিলাম নীলিমাকে, নীলিমা হচ্ছে আমাদের পাশের বাসার মেয়ে। আমায় পছন্দ করতো, কিন্তু আমি পছন্দ করতাম না। আমার চেয়ে 3 বছরের বড়, তাই যাক অবশেষে বিয়ে হচ্ছে। তারপরে ক্লাসে চলে গেলাম, গিয়ে জাহিদের সাথে গিয়ে বসলাম। তখন জাহিদ বলল, কিরে এত দেরি হলো কেন আসতে তোর? তুই তো আরও আগে চলে আসার কথা। আর বলিস না দোস্ত, আবার ওই শয়তান মাইয়া রাস্তায় একটা গন্ডগোল করছে। তারপর সব বললাম যা হয়েছিল রাস্তায়। জাহিদ বলল, তাহলে প্রেম কর, সমস্যা কোথায়? তোকে তো ভালোবাসে মেয়েটি অনেক, তাহলে তুই ভালোবাসছিস না কেন? না, ওরা অনেক বড় লোক আর আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, ওর সাথে আমার কোনো মতেই যায় না। তাছাড়া সব সময় শার্ট প্যান্ট পরে, আমি এগুলো একদম পছন্দ করি না। দেখ ভাই, ধনী গরিব সেটা কোনো ব্যাপার না। তুই যদি ভালোবাসিস, মায়া যদি ভালোবাসে, মায়ার পরিবার যদি মেনে নেয়, তাহলে তো আর কোনো ব্যাপার সমস্যা নেই। আর তুই যেমন করে থাকতে বলবি ও তেমন করেই থাকবে। আচ্ছা এই কথা থাক, এখন আজ বাসায় যেতে হবে। আর নীলিমা আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই যাবি?
আমি বললাম আমার বাসা আর জাহিদের বাসা একসাথেই। না রে, আমি যাব না। তুই যা, আমার ভালো লাগছে না। এখন বাড়িতে যেতে আমার ফোন করে বলেছে, আমি না করে দিয়েছি। আরে তুই না গেলে আমি গিয়ে কি করব? তোকে ছাড়া মজা হবে না, তুইও আমার সাথে যাবি ব্যাস। প্লিজ দোস্ত, আমি জোর করিস না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে তাহলে। এদিকে মায়াও একটা কথা বলতে ভুলেই গেছি। মায়ার এখন অনেকগুলা বান্ধবী আছে, তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল বসে বসে। তখন তার এক বান্ধবী বলল, কি রে, আজ ক্লাস করলি না? তাহলে কলেজে আসিস কেন বলতো? কলেজে আসি আমার জানটাই চোখে চোখে রাখতে, বেশিক্ষণ না দেখে থাকতে পারি না। আর দেখি কোনো মেয়ের সাথে আবার কথা বলে কিনা। মায়ের বান্ধবীরা সবাই জানে, কারণ মায়া বলে দিয়েছে সবাইকে, মানে তার সব বান্ধবীকে। এইদিক তাহলে ক্লাস করিস না কেন এটা বল। ক্লাসে গেলে দুষ্টু চোখ দুটো শুধু তোর ঠোঁটের দিকে নিয়ে যায়, তখন আর ক্লাস করতে মন চায় না। মন চাই কি কামড় দিই তোর ঠোঁটে। থাক, আর বলতে হবে না। আমি সবগুলো ক্লাস করে আমি আর জাহিদ কলেজের পিছনে গেট দিয়ে এসেছি পড়ছি, কারণ এখন ধরতে পারলে আর ছাড়বে না, তাই সামনের গেট দিয়ে যায়নি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যায় বাসায় এসে পড়লাম। বাসায় আসার পরে দেখি আব্বু লাঠি নিয়ে বসে আছে। যাওয়া মাত্রই বলে উঠল, বাবা তুমি ঢাকা লেখাপড়া করতে গিয়েছো তাই না? এত মিষ্টি করে বলছো, মানে আজ আমি শেষ। আল্লাহ তুমি এই শিশুটাকে বাঁচাও, যে লাঠি নিয়ে বসছে এই শিশু হাড্ডি গুড্ডি সব আত্মহত্যা করবে। কি হলো বাবা, তুমি কথা কও না কেন? তুমি তো ঢাকায় লেখাপড়া করতে গেছো। আব্বু লেখা পড়তে গিয়েছি। কেন? এই বলে কয়েকটা 4-5টা বাড়ি মারছে। ইস, এই শিশু হাড্ডি সব তেরা কইরা ফেলছে মায়েরা। তারপরে আমি বললাম, আরে থামো আব্বু, আমার কথা শোনো, তারপর তুমি যা বলার বলো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। বিয়ে করে ফেলেছিস আর আমাদের বললি না? তোরে পাঠাইছি আমরা লেখাপড়া করার জন্য, আর কিনা তুই বিয়ে করে ফেলেছিস। আরে থামো, ছেলেটা কি বলছে তুমি শোনো আগে। আব্বু আগে শুনো, তারপরে না হয় মারিও। তারপর আমি বললাম কি কি হয়েছে, শুধু ঝগড়ার কথাগুলোই বলছি, আর কিছু বলি নাই। ওই তুই এই কথা আগে বললি না কেন যে তুই প্রতিশোধ নিতে বলছিস? এই কথাই আমি আগে মনে করেছি তুই সত্যি সত্যি বিয়ে করে ফেলেছিস। বলার আর সময় দিলে কোথায়, এই শিশু হাড্ডি সব তেরা কইরা ফেলছো মায়েরা। ইস, কি শক্তি তোমার শরীরে। আব্বু, আমার লাঠিটা দাও তো, আমি কিছুক্ষণ মাইরা লই এখন। তুই আবার মারবি কেন? তোমার ছেলে মিথ্যুক শয়তানটা আমার বলে গিয়েছে, ফুচকা মামার কাছে নাকি বলে গেছে ফুচকা খেতে দিবে টাকা ছাড়া, অথচ ফুচকা মামা চিনেই না ভাইয়াকে। চকলেটের দোকানে বলে গেছে প্রতিদিন একটা করে চকলেট দিতে। কিপটা কোথাকার, এত বড় পেটে একটা চকলেট যাবে কি করে বলো? দাও, আমি কিছুক্ষণ মেরে নেই এখন। আরে বোন, আর মারিস না, তুই মারলে আর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। এই নে চকলেট, তোর পুরো এক প্যাকেট নিয়ে আসছি তোর জন্য, আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তুই আবার মারবি কেন? আচ্ছা তোদের ঝগড়া থামা। বাবা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি তোকে। আরে বোন, আর মারিস না, তুই মারলে আর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। এই নে চকলেট, তোর পুরো এক প্যাকেট নিয়ে আসছি তোর জন্য। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে মায়া, আমি আর জাহিদ যে হোটেলে থাকতাম, মায়া সেখানে গিয়ে আমার রুমে দেখতে না পেয়ে জাহিদকে বলতে লাগলো, ওই আমার ঘুমের ট্যাবলেট কোথায় গেছে রে? আপনারা ঘুমের ট্যাবলেট কোথায় গেছে আমি কি করে বলবো? আপনার বাসায় গিয়ে দেখেন, অথবা ডাক্তারের দোকানে আছে সেখান থেকে কিনে নিয়ে যান। আমার ঘুমের ট্যাবলেট খাই না। আরে বোকা, ওই ঘুমের ট্যাবলেট না, আমার জানটার কথা বলছি, কোথায় গিয়েছে? কথা এটা আগে বললেই হতো, তাহলে ঘুমের ট্যাবলেট বলছেন কেন? তাহলে কি বলবো? শয়তানটা আমার মন কায়রা নিয়েছে, রাতের ঘুম কায়রা নিয়েছে, রাতে না দেখলে আর ঘুম আসে না। এখন এই কথা থাক, আগে বল কোথায় গেছে আমার জানটা? বাড়িতে গিয়েছেন 2 দিনের জন্য। কি বাড়িতে গিয়েছে? তাহলে এখন আমার কি হবে? ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। ওই চুপ, মেরে মুখ ভেঙে দিব। বাড়িতে গেছে তাহলে তুই বাধা দিলি না কেন? যা বাবা, আমি বাধা দিব কেন? ওর বাড়িতে গেছে, আমি বাধা দিয়ে কি করব? তবুও তুই বাধা দিলি না কেন? এখন আমি ঘুমাবো কি করে? জাহিদ চুপ করে আছে। আচ্ছা ফোন নাম্বার দে তো, তাহলে শরৎ কথা বলবো। আপনি এখন ফোন নাম্বারটা দিতে পারলেন না? হা হা হা, আবার আসছেন প্রেম করতে? যা বললেন। দেখ এখন রাগ উঠলে কিন্তু তোরে মেরে বালি চাপা দিয়ে যাব। ফোন নাম্বার দে।
এখন আমার কাছে মোবাইল নেই, ফোন নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করতে দিয়েছি। সিম কার্ডগুলো রাকিবের কাছে আছে, আমি আপনাকে সকালে নিয়ে দেব কলেজে। শালা তুই কোনো কাজের না, তোরে এখন না মারলে আমার শান্তি হবে না।